শরীফ যেমন নিজেকে শরীফা মনে করছে, ঠিক এই নাউনটাও নিজেকে অ্যাডজেক্টিভ মনে করছে। এই নাউনটা নিজেকে কি মনে করছে? অ্যাডজেক্টিভ। এই জন্য এটাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। কথাটা, মূল কথাটা শুনতে হবে। দুইটা নাউন পাশাপাশি বসে না, বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে। মনে রাখতে হবে, সে যখন নাউন ছিল তখন কিন্তু সে সিঙ্গুলার হতে পারতো, আবার প্লুরালও হতে পারতো। কিন্তু ওই নাউনটাই যখন আবার অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তখন সে আর প্লুরাল হতে পারবে না। কারণ অ্যাডজেক্টিভ কখনো এস যুক্ত বা ইএস যুক্ত প্লুরাল হতে পারে না। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে পারবো আর ভালো। খেয়াল করি। যেমন আমরা জানি কিন্তু ইংলিশ একটা নাউন। ইংলিশ একটা নাউন। আবার খেয়াল করি, আমরা কিন্তু জানি ল্যাঙ্গুয়েজও একটা নাউন। ল্যাঙ্গুয়েজ এটা একটা নাউন। এখন খেয়াল করি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি বলি, দুইটা শব্দই কিন্তু নাউন পাশাপাশি বসে গেল। এ একটা নাউন, এ একটা নাউন, দুইটাই কিন্তু নাউন। এটাও নাউন এবং এটাও নাউন। আমি বলতে চাচ্ছি যে এই যে দুইটা নাউন পাশাপাশি বসার কথা না, কিন্তু বসে তো গেল, আমার তো বসানো লাগছে। যেমন আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এখানে কিন্তু আমরা খেয়াল করছি ইউনিভার্সিটি। এখন এখানেও কিন্তু আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এখানেও এটাও নাউন, এটা নাউন, দুইটা নাউন পাশাপাশি বসে গেছে, দুইটা নাউন পাশাপাশি বসে গেছে। আর এই দুইটা নাউন যখন পাশাপাশি বসে যাবে, তখন প্রথম নাউনটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভ। ও নাউন কিন্তু নিজেকে মনে করছে অ্যাডজেক্টিভ, ও শরীফ কিন্তু নিজেকে মনে করছে শরীফা। এই জন্য এটাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন আমরা কোনো ছেলে যদি মেয়ের মতো আচরণ করে, তাকে আমরা কি বলি? হাফ লেডিস টাইপের বলি। এদেরকে তাই বলা যায়। ঠিক আছে? নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটা জিনিস যা নাউন কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। এজন্য তাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ নামে ডাকি। এজন্য তাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ নামে ডাকি। একটা কিন্তু কথা ক্লিয়ার করতে চাই, যখন এই নাউনটা নাউন ছিল, তখন কিন্তু সে সিঙ্গুলার হতে পারতো, প্লুরাল হতে পারতো। কিন্তু যখন সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তখন সে আর প্লুরাল হতে পারবে না। নাউন যখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তখন আর সে প্লুরাল হতে পারবে না। তাহলে মূল মূল কথাটা কি বলতে যাচ্ছেন ভাই? বলতে চাচ্ছি দুইটা নাউন পাশাপাশি বসে না। ওকে, বসলো না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু দুইটা নাউন যদি পাশাপাশি বসেই যায়, দুইটা নাউন যদি পাশাপাশি বসেই যায়, তখন তো আমাদের কিছু করার নেই। যেমন আমাদের ইসলামে বলা আছে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হবে, এটা এটাই সঠিক, তাই না? এবং এটাই ভালো দেখায়, তাই না? কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে দেখে যে দেখা যাচ্ছে যে ছেলে ছেলে বিয়ে করে ফেলছে, মেয়ে মেয়ে বিয়ে করে ফেলছে। এখন আমাদের কি কিছু করার আছে? করার নেই। ঠিক তেমনি ভাবে দুইটা নাউন পাশাপাশি বসে না। যদি বসে, তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে। এই জন্য এটাকে নামে রাখা হয় নাউন অ্যাডজেক্টিভ। ইংলিশে বলা হয় নাউন ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ। নাউন ফাংশন কাজ করে অ্যাজ হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন আমরা একটা শব্দ শুনে থাকবো প্রায়, লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা। ইন্স্যুরেন্স, জীবন বীমা। এই যে জীবন, লাইফ কিন্তু নাউন, আবার ইন্স্যুরেন্স কিন্তু নাউন। দুইটা নাউন পাশাপাশি বসেছে, তখন প্রথম নাউনটা অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। ও নাউন কিন্তু এখন কাজ করতে অ্যাডজেক্টিভের মতো। এই জন্য তাকে আমরা ডাকছি নাউন অ্যাডজেক্টিভ নামে। ওকে, সো দুইটা নাউন পাশাপাশি বসে না, বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে। দুইটা নাউন পাশাপাশি বসে না, বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে। এটাই মূল কথা। দুইটা নাউন পাশাপাশি বসে না, বসলে অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, পরে খেয়াল করি। এই হচ্ছে মূল কথা ছিল, সেটা গেল। খেয়াল করো, বলেছি অ্যাডজেক্টিভ কখনো এস বা ইএস যুক্ত প্লুরাল হয় না। এস ইএস যুক্ত প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ কখনো এস বা ইএস যুক্ত প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ কখনো এস বা ইএস যুক্ত প্লুরাল হয় না। অ্যাডজেক্টিভ কখনো এস বা ইএস, শুধু এস যুক্ত প্লুরাল হলেও বলা যাবে যে অ্যাডজেক্টিভ কখনো এস যুক্ত প্লুরাল হয় না। ভাই, এস যুক্ত প্লুরাল হয় না বলে আবার কি বোঝাতে যাচ্ছেন? খেয়াল করি, আমি যদি বলতাম ফাইভ, 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 ফাইভ ইয়ার, কিন্তু ফাইভ কিন্তু ইয়ার হয় না, হয় কিন্তু 5 ইয়ার্স। কারণ এই সংখ্যাটা ডিটারমিনেন্টটা প্লুরাল নির্দেশ করে, এই জন্য এখানে কিন্তু হবে 5 ইয়ার্স। কিন্তু আমি যদি বলি 5 ইয়ার এক্সপেরিয়েন্স, 5 ইয়ার এক্সপেরিয়েন্স, তখন কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে। তখন একটু কি ঝামেলা হয়ে গেছে? আমি এই পাশে বোর্ডে লিখে দেখাই। 5 5 ইয়ার, যখন এইভাবে বলছি 5 ইয়ার, তখন হবে 5 ইয়ার্স, কারণ তখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। কিন্তু আমি যদি বলি 5 ইয়ার এক্সপেরিয়েন্স, 5 ইয়ার, 5 ইয়ার এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স, তখন খেয়াল করব
এই ইয়ারটা ইয়ার্স কেন হচ্ছে না, একটু মন দিয়ে শুনি। আমি যদি বলি এ 5 ইয়ার এক্সপিরিয়েন্স, 5 বছরের একটা অভিজ্ঞতা, খেয়াল করি ডিটারমিনারের পরে যখন দুইটা শব্দ থাকবে তখন লাস্টেরটা হবে নাউন আর আগেরগুলো হবে অ্যাডজেক্টিভ। তাহলে এই 5 ইয়ার অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তো ইয়ার শব্দটা কিন্তু ছিল মূলত নাউন, কিন্তু সে এখানে কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো। আর অ্যাডজেক্টিভ কি হতে পারবে না, এস যুক্ত প্লুরাল হতে পারবে না। দেখো এইখানে কিন্তু ইয়ার নাউন ছিল, সে প্লুরাল হতে পারছে, কিন্তু এইখানে ইয়ারটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এ আরেকটা নাউনের আগে বসে। তাহলে নাউন যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন আর সে প্লুরাল হতে পারে না, দ্যাট মিন্স এস যুক্ত প্লুরাল হতে পারে না, কারণ অ্যাডজেক্টিভ কখনো এস যুক্ত প্লুরাল হয় না। আরেকবার বলছি, দুইটা নাউন পাশাপাশি বসে না, বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভে কাজ করে, আর ওই যে অ্যাডজেক্টিভের মতো কাজ করা নাউনটি আর এস যুক্ত প্লুরাল হতে পারে না, পারে না, পারে না। আশা করছি বুঝতে পারছি। একটু আগাই সামনের দিকে। এইখানে কিন্তু এই জন্য খেয়াল করি, এখানে কিন্তু 5 আছে। আমরা যেমন, আমি যদি বলি 5 এরপরে যদি বয় দেই, তোমরা কিন্তু ভুল বলবা, তোমরা নিশ্চয়ই বলবা 5 বয়স হবে। কিন্তু এখানে খেয়াল করো 5 উইকস, 5 সপ্তাহ, তাহলে কিন্তু এখানে উইকস হওয়ার কথা ছিল, কিন্তু কেন এই নাউনটা প্লুরাল হতে পারছে না, কারণ এই আরেকটা নাউনের আগে বসে। যখন কোনো নাউন আরেকটা নাউনের আগে বসে তখন সেই নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে, আর অ্যাডজেক্টিভ কখনো এস যুক্ত প্লুরাল হতে পারে না, অ্যাডজেক্টিভ কখনো এস যুক্ত প্লুরাল হতে পারে না। খেয়াল করব, একটু নিচের দিকে যাই, এইখানে কিন্তু লেখা আছে 2 ইয়ার, তাহলে হওয়া উচিত ছিল 2 ইয়ার্স, কিন্তু ইয়ার্স কেন হলো না, কারণ এরপরে সাবস্ক্রিপশন আছে, এটা একটা নাউন, একটা নাউনের আগে যখন আরেকটা নাউন থাকে তখন সেই নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে, আর অ্যাডজেক্টিভ কখনো এস যুক্ত প্লুরাল হতে পারে না। ওকে, একটু নিচের দিকে যাব, একটু নিচের দিকে যাই, যেমন একটু নিচের দিকে যাই, এইখানে খেয়াল করো 10 প্যাগেস, সরি কি বলতেছি, মানে 10 পেজ, এই যে 10 পেজ, এখানে পেজেস বলা যাচ্ছে না, আমরা তো এখানে বলতে পারতাম 10 পেজেস, বা বলতে পারতাম 10 বয়েজ, এরকম বলতে পারতাম না, 10 বয়েজ, এখানে কিন্তু এরকম বলতে পারতেছি। কিন্তু যদি এরপরে আরেকটা নাউন থাকতো, এই যে 10 পেজ রিপোর্ট, তখন কিন্তু 10 পেজেস রিপোর্ট বলতে পারছি না। কেন ভাই 10 পেজেস রিপোর্ট বলতে পারছি না, কারণ রিপোর্ট শব্দটা একটা নাউন, আবার পেজ শব্দটা একটা নাউন, দুইটা নাউন যখন পাশাপাশি বসেছে তখন প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, আর অ্যাডজেক্টিভ কখনো এস যুক্ত প্লুরাল হতে পারছে না। যেমন আরেকটু নিচের দিকে যাই আমরা, এইখানে যদি খেয়াল করি, যেমন আমি যদি বলি $2, 2 ডলার্স লিখতে হবে, $2 লিখতে হবে, ঠিক তেমনি ভাবে $20 লিখতে হবে। দেখো খেয়াল করো, এই ডলার্স এর পরে কিন্তু আর কোনো নাউন নেই, এই জন্য এই নাউনটা প্লুরাল হতে পারছে। কিন্তু যখন দেখতে পাচ্ছি $20 শুজ, এই শুজটা কিন্তু একটা নাউন, আবার নাউনের আগে ডলারটা একটা নাউন, দুইটা নাউন পাশাপাশি বসার কারণে ডলারটা কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, আর অ্যাডজেক্টিভ কখনো এস যুক্ত প্লুরাল হতে পারে না, এই জন্য ডলার্স হচ্ছে না। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, পরে চলে যাচ্ছি, এখানকার এক্সারসাইজ গুলো না করলে চলবে, নট মোর ইম্পর্টেন্ট। এখন একটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো, এখন শিখবো আমরা এনাফের রুল, খুবই গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে মন দিয়ে শিখবো। যদি এই এনাফের রুলসটা মন দিয়ে শিখি তাহলে এনাফের যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো খুব ভালো পারবে। একটু খেয়াল করি, একটু খেয়াল করবো, মুছে দিই আগে, বড়টা ক্লিয়ার করি। আচ্ছা, এখন আমরা যে রুলসটা শিখবো সেটা হচ্ছে এনাফ। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এনাফ, এনাফটা শিখবো। আমি মনে রাখতে বলবো, এনাফের ক্ষেত্রে সবাই মনে রাখবো এ ই এন। ভাই এ ই এন দিয়ে আপনি কি বোঝাচ্ছেন, আমি বোঝাচ্ছি এ দিয়ে বোঝাচ্ছি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, আমি এ দিয়ে বোঝাচ্ছি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। আর এন দিয়ে আপনি কি বোঝাচ্ছেন, নাউন বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি ই দিয়ে কি বোঝাচ্ছেন, ডেফিনেটলি আমি এনাফ বোঝাচ্ছি, ই দিয়ে বোঝাচ্ছি এনাফ। তাহলে এখানে কি ঘটতেছে, বিষয়টা বলতে চাচ্ছি, নাউনের আগে এনাফ বসে আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে। খেয়াল করো, বলতে চাচ্ছি নাউনের আগে এনাফ বসে, কোথায়, নাউনের আগে এনাফ বসে, আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে। একটা উদাহরণ দিলে ভালো হইতো। ওকে, গুড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমাকে বলতে হবে গুড এনাফ, আমাকে বলতে হবে কি, গুড এনাফ। যেমন ওয়েল কিন্তু একটা অ্যাডভার্ব, তাহলে আমাকে বলতে হবে ওয়েল এনাফ। তারপর আমরা যদি খেয়াল করি, ফুড, ফুড কিন্তু একটা নাউন, ফুড কিন্তু একটা নাউন, তাহলে আমাকে বলতে হবে এনাফ ফুড, তাহলে আমাকে বলতে হবে এনাফ ফুড, বলতে হবে এনাফ ফুড, কারণ নাউন এনাফের পরে বসে বা নাউনের আগে এনাফ বসে। যেমন আমি বলতে হবে এনাফ, এনাফ এক্সপেরিয়েন্স, এনাফ
এক্সপেরিয়েন্স, এনাফ এক্সপেরিয়েন্স। খেয়াল করব এই যে এক্সপেরিয়েন্স একটা নাউন, নাউনের আগে এনাফ বসে। এই যে গুড একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। এই যে ওয়েল একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে এনাফ বসে। তাহলে আমরা কি বুঝলাম? সংক্ষেপে মনে রাখবো এনাফের ক্ষেত্রে এ ই এন। সংক্ষেপে মনে রাখবো এনাফের ক্ষেত্রে এ ই এন। আরো একবার বলছি, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে, আর নাউনের আগে এনাফ বসে। কি বললাম? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে সংক্ষেপে মনে রাখা যায় এইএন, আর নাউনের আগে এনাফ বসে। তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ আর নাউনের আগে এনাফ। আচ্ছা, আমরা একটু সলভে চলে যাই, প্রশ্নে চলে যাই। খেয়াল করি এখানে সেটাই বলছে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে এনাফ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েল একটা অ্যাডভার্ব, এজন্য অ্যাডভার্বের পরে এনাফ বসেছে। কোল্ড একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসেছে। আমরা যদি খেয়াল করি একটু নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে সুগার, সুগার একটা নাউন, নাউনের আগে এনাফ বসছে। রেড পেইন্ট, পেইন্ট একটা নাউন বা নাউন ফ্রেজ, সো নাউন ফ্রেজ বা নাউনের আগে এনাফ বসেছে। তারপর যদি খেয়াল করি মানি, মানি কিন্তু নাউন, নাউনের আগে এনাফ বসছে। তার মানে আমরা বুঝছি যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পরে এনাফ বসে, এর পরে এনাফ বসে। কিন্তু নাউন, যে শব্দটা নাউন, সেই নাউনের আগে এনাফ বসে। একটু মনে রাখতে হবে, যখন হচ্ছে এনাফটা নাউনের আগে বসে তখন সে অ্যাডজেক্টিভের কাজ করে। যখন নাউনের আগে এনাফ বসে তখন সে অ্যাডজেক্টিভের কাজ করে, নিজেই অ্যাডজেক্টিভের কাজ করে। আর যখন এনাফটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে তখন সে নিজেই অ্যাডভার্বের কাজ করে, তখন সে নিজেই অ্যাডভার্বের কাজ করে। ওকে, আচ্ছা ওসব না জানলেও চলবে, আমরা একটু নিচের দিকে যাই, দেখি বুঝি কিনা। খেয়াল করি এখানে আমাদের এনাফ দিয়ে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে, দেখি আমরা প্রশ্নগুলো সলভ করতে পারি না কিনা। প্রথম কোশ্চেনটা বলছে দেয়ার ওয়ার নট enough people, enough people নাকি people enough, একটু আমাকে জানাবো কোনটা সঠিক, এক না দুই? এক হলে এক, দুই হলে দুই, একটু জানাবো, একটু দ্রুত কোনটা সঠিক, এক না দুই? এক না দুই, আমি এই যে অপশন দিয়ে দিছি এক না দুই, একটু জানাবো। হ্যাঁ, দ্যাটস ভেরি গুড, এক নাম্বার সঠিক। কেন এক নাম্বার সঠিক? কারণ এখানে আছে কিন্তু পিপল, পিপল কিন্তু নাউন, আর আমরা জানি নাউনের আগে এনাফ বসে। পরবর্তী কোশ্চেনটা আমরা একটু উত্তর বলবো এক না দুই, একটু উত্তর বলবো এক না দুই। পরবর্তী কোশ্চেন হ্যাঁ এক, কারণ ফ্রেঞ্চ হচ্ছে ভাষার নাম, দ্যাট মিন্স নাউন, নাউনের আগে এনাফ বসে। ওকে, আমরা আর একটু নিচের দিকে যাই, খেয়াল করি পরবর্তী কোশ্চেনটা, 3 নাম্বার কোশ্চেনে যদি খেয়াল করি বলবো এক না দুই, কোনটা উত্তর? এক না দুই, একটু জানাবো প্লিজ, দ্রুত জানাবো, এক না দুই। আচ্ছা, মনে রাখতে হবে টাইম কিন্তু একটা নাউন, টাইম কিন্তু একটা নাউন, নাউনের আগে এনাফ বসে, সো অ্যান্সার হবে এক। পরবর্তীটা একটু খেয়াল করবো, শি ড্রোভ এনাফ ফাস্ট আর নাকি ফাস্ট এনাফ, হুইচ ওয়ান উইল বি দ্য অ্যান্সার? এক না দুই, একটু জানাবো, দ্রুত জানাবো, এক না দুই। এনাফ ফাস্ট না ফাস্ট এনাফ, এনাফ ফাস্ট না ফাস্ট এনাফ? অনেকের সমস্যা হতে পারে যে ফাস্ট শব্দটা কি ভাই, ফাস্ট শব্দটা একটা অ্যাডভার্ব, ফাস্ট শব্দটা একটা অ্যাডভার্ব, ফাস্ট শব্দটা একটা অ্যাডভার্ব। ভেরি গুড, উত্তর হবে ফাস্ট এনাফ, উত্তর হবে ফাস্ট এনাফ। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, খেয়াল করি 5 নম্বর কোশ্চেনে বলছে মাইক উইল গ্রাজুয়েট ফ্রম লো স্কুল। এখানে বলছে এনাফ সুন না সুন এনাফ? বলে দিতে চাই সুন একটা অ্যাডভার্ব, সুন হচ্ছে একটা অ্যাডভার্ব। আমাকে জানাবা যে এক না দুই, কোনটা অ্যান্সার, কোনটা অ্যান্সার? ভেরি গুড, 2 নম্বরটা অ্যান্সার। কেন? কারণ সুন যেহেতু অ্যাডভার্ব, তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে। 6 নম্বরটা খেয়াল করব, 6 নম্বরটা খেয়াল করব, এখানে বলবো উত্তর যে এনাফ আর্লি নাকি আর্লি এনাফ, এনাফ আর্লি নাকি আর্লি এনাফ, এনাফ আর্লি নাকি আর্লি এনাফ? ভেরি গুড, 2 নম্বরটা উত্তর হবে, কারণ আর্লি হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে এনাফ বসে। 7 নম্বর কোশ্চেন দেখবো, এনাফ হার্ড নাকি হার্ড এনাফ? বলে দিতে চাই হার্ড কিন্তু একটা অ্যাডভার্ব, হার্ড কিন্তু একটা অ্যাডভার্ব, হার্ড কিন্তু একটা অ্যাডভার্ব। ভেরি গুড, 2 নম্বরটা অ্যান্সার, কারণ হার্ড যেহেতু অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে এনাফ বসে, এর উত্তর হবে হার্ড এনাফ। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, ইউ শুড টাইপ এনাফ স্লোলি না স্লোলি এনাফ? স্লোলি কিন্তু একটা অ্যাডভার্ব, তাহলে হুইচ ওয়ান উইল বি দ্য অ্যান্সার? 2 নম্বরটা অ্যান্সার হবে, কারণ স্লোলি এনাফ অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। 9 নম্বর কোশ্চেনটা দেখবো, এনাফ ফ্লোর, ফ্লোর মানে হচ্ছে আটা, আটা ময়দা সুজি, এটা একটা নাউন, এটা একটা নাউন, তাহলে হুইচ ওয়ান উইল বি দ্য অ্যান্সার? 1 নম্বর, তাহলে এনাফ ফ্লোর। আচ্ছা, পরটা কি বলছে, দেয়ার আর ড্যাশ বুকস, এইটার উত্তরটা একটু সবাই জানাবো, আমি এখানে কোনটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না নাউন কিছুই বলবো না, একটু জানাবো, 1 না 2 নম্বর অ্যান্সার? 1 না 2 নম্বর অ্যান্সার? 1 নম্বর অ্যান্সার, কারণ হচ্ছে এখানে কি আছে, বুকস, বুকস শব্দটা কিন্তু একটা নাউন, আর আমরা জানি নাউনের আগে এনাফ বসে। তো সংক্ষেপে আমরা এনাফের রুলে মনে রাখবো এ ই এন, সংক্ষেপে আমরা মনে রাখবো এ ই এন, এ ই এন।
এনাফ এর আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, এনাফ এর পরে নাউন বসে। উল্টো ভাবে বলা যায় নাউন এর আগে এনাফ বসে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে। এভাবে বলা যায়, যেভাবে যার মনে রাখতে সুবিধা হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা একটু লিখে ফেলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কানেক্টর আমরা শিখবো। এখানে লেখা আছে বিকজ, মনে রাখতে হবে বিকজ মানে কারণ, বিকজ মানে কারণ, আর বিকজ অফ মানে হচ্ছে কারণে। বিকজ মানে কারণ, আর বিকজ অফ মানে কারণে। মনে রাখতে হবে বিকজ হচ্ছে কনজাংশন, বিকজ একটা কনজাংশন, বিকজ একটা কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে দুইটি সেন্টেন্সকে যোগ করা, দুটি সেন্টেন্স কি করা, যুক্ত করা, দুটি সেন্টেন্স যুক্ত করা। কনজাংশনের কাজ দুটি সেন্টেন্স যুক্ত করা। আর বিকজ অফ এটা কিন্তু প্রিপোজিশন, বিকজ অফ এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রাইপোজিশনাল ফ্রেজ, যার যেটা বলে আরাম লাগে সে সেটা বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে বসে। এটা কোন সেন্টেন্সে বসে? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি? যে সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে, যে সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে সেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সে বসানো যায় বিকজ অফ, কারণে বোঝাতে। আর বিকজটা হচ্ছে যেহেতু কনজাংশন, দুটো সেন্টেন্সকে যুক্ত করে, এর অর্থ হচ্ছে কারণ, এটা বসে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে বিকজ বসে কমপ্লেক্স সেন্টেন্সে, আর বিকজ অফ বসে হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু সিম্পল সেন্টেন্সে মাত্র একটাই ফাইনাইট ভার্ব থাকে। পরবর্তীতে চলে যাব, একটু খেয়াল করব। এখানে আমাদের গেল, এখানে এটা নিয়ে তেমন কোনো কথা নাই, একটু খেয়াল করবো। যেমন এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে বিকজ, খেয়াল করব এই একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে কে? বিকজ। তাহলে বিকজটা হচ্ছে কনজাংশন, যা কমপ্লেক্স সেন্টেন্সকে যুক্ত করে, দুটো সেন্টেন্সকে যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্সে বসে। কিন্তু এখানে খেয়াল করবে এখানে কিন্তু সেন্টেন্স আছেই একটা, আর এটা একটা সেন্টেন্স আছে, একটাই ফাইনাইট ভার্ব আছে। দ্যাট মিন্স এটা সিম্পল সেন্টেন্স, আর সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয় বিকজ অফ, বিকজ অফ, বিকজ অফ। আচ্ছা, বিকজ আর বিকজ অফ এর ব্যবহার আমরা দেখলে মোটামুটি পারবো, কোনো সমস্যা নেই। যেমন আমরা যদি খেয়াল করি এখানে একটা সেন্টেন্স আছে, এখানেও একটা সেন্টেন্স আছে, দুইটা সেন্টেন্সকে যোগ করার জন্য কনজাংশন লাগবে, তাহলে উত্তর হবে বিকজ, একদম সহজ। কিন্তু একটু খেয়াল করি এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে, এখানেও একটা ফাইনাইট ভার্ব আছে, দুই পাশে দুইটা সেন্টেন্স আছে, তাহলে এখানেও বসবে বিকজ। এরপরেটাও তাই, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এখানেও কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই এই পাশে অংশে, এই জন্য যেহেতু এখানে একটাই সেন্টেন্স আছে তাহলে এখানে বসবে বিকজ অফ। ওকে, সো এটা তোমরা পারবা ইনশাআল্লাহ। আমরা একটু নিচের দিকে আগাই, দেখি এবার কি আছে। সো দ্যাট আর সো ডট ডট দ্যাট, এটা রুলস খুবই ইজি, আমি যেভাবে শিখাই দিব শুধু সেভাবে মনে রাখলেই হবে। এত ইজি ভাবে সো ডট ডট দ্যাট এবং সো দ্যাট মনে রাখা যায়, এটা বলার মতো না। আচ্ছা, একটু দেখাই দিই। সো দ্যাট মানে হচ্ছে যাতে, কি বললাম? সো দ্যাট মানে হচ্ছে যাতে, আর সো ডট ডট দ্যাট মানে হচ্ছে এত যে। আচ্ছা, মোছা শেষ, আমি লিখে দিচ্ছি। সো দ্যাট, এই সো দ্যাট মানে হচ্ছে যাতে, সো দ্যাট অর্থ হচ্ছে যাতে, সো দ্যাট অর্থ হচ্ছে যাতে। আর সো ডট ডট দ্যাট এটা মানে হচ্ছে এত যে, সো ডট ডট দ্যাট এটা মানে হচ্ছে এত যে, এত যে। সো ডট ডট দ্যাট অর্থ হচ্ছে এত যে, সো ডট ডট দ্যাট হচ্ছে এত যে। আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে সো ডট ডট দ্যাট আর সো দ্যাট। একটু খেয়াল করব এই রুলসটা কত ইজি। আচ্ছা, আমরা কি বলতে পারবো ক্যান, ক্যান হচ্ছে ভি ওয়ান, তাই না? আর ক্যানের ভি টু কি? ক্যানের ভি টু কি? নিশ্চিতভাবে কুড। ক্যানের ভি টু কি? কুড। তার মানে আমরা বলতে পারি ক্যান হচ্ছে প্রেজেন্ট আর কুড হচ্ছে পাস্ট। ক্যান হচ্ছে প্রেজেন্ট, কুড হচ্ছে পাস্ট। যারা এই সামান্য কথাটা বোঝে তাদের জন্য সো ডট ডট দ্যাট আর সো দ্যাট আলাদা করে শেখার প্রয়োজন হয় না। একটু খেয়াল করি, যদি সো ডট ডট দ্যাট বা সো দ্যাট এর এই পাশে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এই সাবজেক্টের পরে এই পাশে কি নিয়ে আসবো? ক্যান আনবো, কারণ ক্যান হচ্ছে প্রেজেন্ট। আর যদি নেগেটিভ হয় তাহলে ক্যান নট আনবো, ক্যান নট। আর মডেলের পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে। ওকে, পরেরটা, যেহেতু আমরা এটা বুঝতে পারছি যে প্রেজেন্ট থাকলে ক্যান অথবা ক্যান নট, তাহলে আমার মনে হয় না বলার দরকার আছে যে পাস্ট থাকলে কি হবে। ডেফিনেটলি পাস্ট থাকলে কুড অথবা কুড নট হবে, কুড অথবা কি হবে? কুড নট হবে। আর আমরা জানি যে মডেলে পরে ভার্বের বেস ফর্ম বসে, আমরা জানি মডেলে পরে ভার্বের বেস ফর্ম বসে, কুড অথবা কুড নট। মডেলে পরে ভার্বের বেস ফর্ম বসে, মডেলে পরে ভার্বের বেস ফর্ম বসে। এই হচ্ছে রুলস। তো রুলসটা হচ্ছে একদম ইজি, কিন্তু ছোটবেলা থেকে আমরা কোডিং করে পড়তেছি আর কি। আর একবার একটু খেয়াল করি যারা বুঝতে পারছি না, প্রেজেন্ট আমরা তো জানি প্রেজেন্ট মানে হচ্ছে ভি ওয়ান বা প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান।
সো ক্যান কিন্তু আর ক্যান নট কিন্তু প্রেজেন্টে ব্যবহৃত হয়। আবার বলতে পারো এখানে ভি ওয়ান কেন? আরে বেটা আমরা তো জানি মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে প্রেজেন্ট ফর্ম যখনই থাকবে সো দ্যাট থাকুক বা সো ডট ডট দ্যাট থাকুক, আমার যদি প্রেজেন্ট হয় তাহলে আমি ক্যান অথবা ক্যান নট আনবো। যদি হ্যাঁ বোধক হয় তাহলে ক্যান আনবো, আর না বোধক হলে ক্যান নট আনবো। যেমন আমার যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা কি আনবো? কুড অথবা কুড নট। এখানেও সেম কথা, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে। আর যখন হ্যাঁ বোধক হবে তখন কুড আনবো, যখন না বোধক হবে তখন কুড নট আনবো। একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো কি বলতেছে। খেয়াল করি, যদি লিখি হি রেটস সে পড়ে, মোর সে অনেক পড়ে, সো দ্যাট যাতে, হি পাস পাস করতে পারে, ড্যাশ ড্যাশ ইন দা এক্সামিনেশন, ইন দা এক্সামিনেশন, এক্সামিনেশনে পাস করতে পারে। একটু যদি খেয়াল করি এইখানে সো দ্যাট এর আগে কোন টেন্স আছে, কোন টেন্স আছে? এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বেস যুক্ত হয় কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। তা প্রেজেন্ট টেন্স থাকলে আমরা এই পাশে কি নিয়ে আসি? ক্যান নিয়ে আসি না? তাহলে আনলাম ক্যান, আর ক্যানের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম, তাহলে ক্যান পাস, উত্তর সঠিক হয়ে গেল। আবার যদি আমি আরেকটা উদাহরণ দেই, যেমন আমি যদি এরকম লিখতাম হি ওয়ার্কড হার্ড, যদি লিখতাম হি ওয়ার্কড সে কাজ করত, হার্ড কঠোরভাবে কাজ করত, সো দ্যাট যাতে, যাতে কি করতে পারতো? হি ড্যাশ শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ। একটু যদি খেয়াল করি এইখানে যদি তাকাই, এই সো দ্যাট এর আগে কি আছে? ওয়ার্কড আছে। ওয়ার্কটা কিন্তু ভি টু, তার মানে পাস্ট টেন্সে আছে। আর পাস্ট টেন্সে থাকলে আমরা কি নিয়ে আসি? কুড আনি, আর কুডের পরে তো ভার্বের বেস ফর্ম বসে, তাহলে শাইনই তো ভার্বের বেস ফর্ম, তাহলে বসাই দিলাম শাইন, উত্তর হয়ে গেল। কথা কি বুঝতে পারছি? তো মনের কষ্ট করে বোঝার কিছু নেই, একদম সহজ। যে প্রেজেন্ট সো ডট দ্যাট থাকুক বা সো দ্যাট থাকুক, আমার যদি প্রেজেন্ট থাকে তাহলে ক্যান অথবা ক্যান নট প্লাস ভি ওয়ান, আমার যদি পাস্ট থাকে তাহলে কুড অথবা কুড নট প্লাস ভি ওয়ান, কুড অথবা কুড নট প্লাস ভি ওয়ান। কেন এটা হয়? কারণ প্রেজেন্ট মানেই তো ক্যান, কারণ প্রেজেন্টেই তো কি বসে? ক্যান বসে, অথবা ক্যান নট বসে নেগেটিভে। আর পাস্ট মানেই তো কি বসে? কুড অথবা কুড নট, কুড অথবা কুড নট, কুড অথবা কুড নট, কুড অথবা কুড নট। তাহলে এই রুলসটা পড়ার কি আছে? প্রেজেন্ট থাকলে তাহলে ক্যান অথবা ক্যান নট নিয়ে আসবো, আর পাস্ট টেন্স থাকলে তাহলে কুড অথবা কুড নট নিয়ে আসবো। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, এটাই বলতে চাচ্ছে এখানে। এই এক্সাম্পল গুলো একটু দেখে নিব, তাহলে বুঝতে পারবো। এই যে যেমন আমরা যদি এখানে খেয়াল করি, এই যে সো দ্যাট আছে, সো দ্যাট এই পাশে স্টার্টেড আছে, এই জন্য কিন্তু কুড নিয়ে আসে, খেয়াল করছি? এই যে এখানে ইজ সেন্ডিং আছে, ইজ আছে মানে প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য কিন্তু এখানে উইল অ্যারাইভ আছে। আমরা এখানে ক্যান অ্যারাইভ দিলেও উত্তর হবে, ঠিক আছে? এবার সো দ্যাট আছে, এই পাশে ইজ আছে, এই যে ইজ মানে প্রেজেন্ট টেন্স, এই জন্য কিন্তু এখানে ক্যান প্লে দিছে। এখানে ওরা উইল প্লে দিয়ে দিছে বলে আবার ভয় পাওয়ার কিছু নেই, এখানে ক্যান অ্যারাইভ দিলেও উত্তর হবে, ঠিক আছে? সো এটা নিয়ে ভয় পাওয়ার আবার কিছু নেই। আচ্ছা, আমরা নিচের দিকে যাব। একটা জিনিস একটু মনে রাখবো, সো ডট দ্যাট এর মাঝখানে কিন্তু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। সো ডট দ্যাট এর মাঝখানে কিন্তু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে, অন্য কিছু বসে না। আরেকবার বলে দিতে যাচ্ছি, আমরা যে সো দ্যাট শিখলাম, আরেকটা শিখেছি হচ্ছে সো ডট ডট দ্যাট। সো ডট, সো আর দ্যাট এর মধ্যে একটা গ্যাপ থাকবে, মানে এটার মিনিং হয় হচ্ছে এত যে। এটা যখন থাকবে তখন এই গ্যাপের মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে, অন্য কিছু বসতে পারে না। যেমন এখানে তাকালে আমরা দেখতে পারবো এই যে সো ডট দ্যাট এর মাঝখানে কিন্তু ওয়েল বসছে, ওয়েল কিন্তু একটা অ্যাডভার্ব। এই যে আমরা ছোট দ্যাটের মাঝখানে দেখতে পাচ্ছি ফার্স্ট, ফার্স্ট কিন্তু একটা অ্যাডভার্ব। আমরা দেখতে পাচ্ছি এই যে ডিলিজেন্টলি, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। আমরা দেখতে পাচ্ছি গুড, গুড কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমরা দেখতে পাচ্ছি যে আনহ্যাপি, আনহ্যাপি কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাডলি, ব্যাডলি কিন্তু একটা অ্যাডভার্ব, ঠিক আছে? সো একটু নিচের দিকে জায়গায়, এখানে মোটামুটি আর তেমন কিছু দরকার নেই। এখানে যেটা আছে তোমরা একটু পড়ে নিও, যদি না পারো আমাকে জানাও। আচ্ছা, সো ডট দ্যাট, সার্চ ডট দ্যাট এর মাঝখানে একটা বিশাল পার্থক্য আছে, সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। সো ডট দ্যাট সার্চ নিয়ে আজকে ক্লাস আমরা এখানে শেষ করব। আমরা মিনি টেস্ট 2 তে চলে আসি। তো আগামী ক্লাস শেষ করে আমরা মিনি টেস্ট 2 সলভ করা শুরু করবো ইনশাআল্লাহ।